আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন স্কেল, যেটা আমি মনে করি এটা, এবং আমার ধারণা বর্তমান সরকার করবে, কারণ তারেক রহমান বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে 17 বছর নির্বাসিত থেকে দেশ রাষ্ট্রের আমি মনে করি পুঙ্খানুপুঙ্খ নিয়ে একটা স্টাডি করার সুযোগ পেয়েছে, এবং তিনি তার বক্তব্যে বাংলাদেশের দীর্ঘ আপনার এই 17 বছর পর প্রত্যাবর্তনের পর ওই 300 ফিটের মাঠে লাখ লাখ জনতার সামনে দাঁড়িয়ে যেভাবে বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেটার আমরা অনেকগুলো বাস্তবায়ন দেখতে পাচ্ছি। কারণ আমাদের আমরা ভাবি যে এটা তো আলোচনা করে এই সিদ্ধান্তটা নেওয়া দরকার, কিন্তু আমরা ভাবার আগে, আলোচনা করার আগে দেখি তার একটা এক্সিকিউশন বা একটা সিদ্ধান্ত আসতেছে বিভিন্ন মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে, এবং সেখানে প্রধানমন্ত্রী একটা ইনপুট আছে বা একটা পরামর্শ আছে। বিশেষ করে এই যে এখন বিদ্যুৎ বা গ্যাসের আমাদের অনেক দিন ধরে ক্রাইসিস, এইটা কিন্তু এই সরকার তো 5 মাসের শিশু সরকার, তো এই সরকার তো এই বিপদ বা এই সংকট তৈরি করেনি, ওই পুরানো সংকট এই সরকারকে টেনে নিতে হচ্ছে। তো এই যে আপনার মধ্যপ্রাচ্য যুদ্ধের মধ্যে আপনার সরকারি কর্মকর্তা যারা তারা জানেন, এই পরিস্থিতির মধ্যে যেভাবে দেশে ওইভাবে জ্বালানির এমন সংকট তৈরি হয়নি যে যার জন্য দেশ অচল, মিল ফ্যাক্টরি বন্ধ, মানুষ হাহাকার, ওই রকমের পরিস্থিতি তৈরি হয়নি। সরকার সেটা সুচারুরূপে ডিল করেছে। একইভাবে অনেক কিছু করতেছে, যেমন দেখেন স্বাস্থ্য, আমাদের আমরা যেটা বলছি আমাদের প্রত্যেকের, এখানে আছেন যারা গ্রামের, আমি আপনাদের মতো গ্রামেরই ছেলে, 2007 পর্যন্ত গ্রামে পড়াশোনা করেছি, 8 পরে শহরে পা রেখেছি। তো ওই গ্রামের মানুষের দুঃখ দুর্দশা বুঝি। আমার বাড়ির ইউনিয়নের নাম চর বিশ্বাস, পুরো বোঝা যাচ্ছে একটা চর এলাকা। ওইখানে একজন মানুষ যদি উপজেলা হসপিটাল আসতে হয়, ওই লঞ্চঘাট পর্যন্ত আসতে তার লাগবে 1 ঘন্টা। অসুস্থ মানুষ আসবে টমটমে, একটা গর্ভবতী মহিলা কিংবা অসুস্থ বয়স্ক মানুষ আস্তে আস্তে খারাপ, তারপরে 40-45 মিনিটের নদী পার হোক, তারপরে আবার উপজেলা এই হসপিটাল আসতে আরো 1 ঘন্টা। তাহলে সব মিলিয়ে দেখা যায় ওই গ্রাম থেকে উপজেলা হসপিটালে আসতেই তার লেগে যাবে 2.5 থেকে 3 ঘন্টা। আইসা দেখবে উপজেলা হসপিটালে এক্সরে মেশিন নাই, রক্ত পরীক্ষার যন্ত্র নাই, বেসিক পরীক্ষা করার যন্ত্রপাতি নাই উপজেলা হসপিটালগুলো। তো বর্তমান সরকার আপনারা জানেন যে উপজেলা পর্যায়ের 50 শয্যা বিশিষ্ট হসপিটালকে 101 শয্যায় এক পরিপত্রে ঘোষণা করেছে, এবং এটাকে ওয়েল ইকুইপড করা যেন এখানে মানুষ চিকিৎসা পায়। পাশাপাশি জেলা পর্যায়ের হসপিটালগুলোতে ডায়াবেটিসের আপনার ডায়ালাইসিস, কিডনি রোগীদের ডায়ালাইসিস থেকে শুরু করে আরো ক্রিটিক্যাল রোগের ট্রিটমেন্ট জেলা পর্যায়ে নিশ্চিত করার জন্য জেলা হসপিটালগুলোর সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। বিভাগীয় পর্যায়ে আমি ইন্টারিম গভর্নমেন্টের সময় সাইদুর রহমান পিজির ভাইস চ্যান্সেলর ছিলেন, পরে প্রধান উপদেষ্টার বিশেষ স্বাস্থ্য সহকারী ছিলেন, তিনি তখন স্বাস্থ্য সহকারী হন নাই। তাকে আমি বলেছিলাম, আপনি একসময় বামপন্থী রাজনীতি করেছেন, একাডেমিশিয়ান, আপনাদেরকে নিশ্চয়ই স্যার ডাকবেন ইন্টারিম গভর্নমেন্ট, আপনি তাকে পরামর্শ দেন বাংলাদেশের 8টা বিভাগে আপনার 8টা হসপিটাল করার জন্য। 8টা বিভাগের 8টা হসপিটালে যদি 5,000 কোটি টাকা করেও খরচ করে 40,000 কোটি টাকা যাবে রাষ্ট্রের কাছে। এইটা খুব বড় কিছু না, কারণ সালমান এফ রহমান একাই তো 54,000 কোটি টাকা লুটপাট করেছে। তাহলে এক সালমান এফ রহমান যদি 54,000 কোটি টাকা লুট করতে পারে, আর আমি যদি 18 কোটি মানুষের চিকিৎসার জন্য 8টা বিভাগে আমি 40,000 কোটি টাকা ব্যয় করি, তাও তো সালমান এফ রহমানের চেয়ে 14 কোটি টাকা কম। ওনাকে বলেছিলাম যে এখন বর্তমান সরকার সেই দিকে যাচ্ছে। 8টা বিভাগে তারা 8টা স্বয়ংসম্পূর্ণ আধুনিক সব ধরনের ফেসিলিটিস সম্পন্ন হসপিটাল তারা এনশিওর করতে যাচ্ছে। এই কথাটি বললাম এই কারণে যে আমরা গ্রামের মানুষ, আমাদের একটা উদ্বেগ আছে, আমাদের একটা আত্মীয় স্বজন, কারণ ঢাকা এসেই তো শেষ পর্যন্ত সবার কাছে দ্বারস্থ হয়। আপনি সরকার চাকরি করেন, তারা হসপিটালে নিয়ে যাবেন না আপনি চাকরিতে যাবেন। আবার তার একটা পরীক্ষা, লোকজন না থাকলে পরীক্ষা নিরীক্ষার সিরিয়াল পাওয়া যায় না, ভর্তির সিরিয়াল পাওয়া যায় না। একটা আজব মানে সিস্টেম, যে চিকিৎসার জন্য মানুষের এই ধরনের ভোগান্তি পেতে হয়। তো আমি দেখেছি যে যেটার কারণে আমি সরকারকে অ্যাপ্রিসিয়েট করি, এবং স্পেশালি প্রধানমন্ত্রীকে অ্যাপ্রিসিয়েট করি, কারণ টিম লিডার ভালো না হলে তো টিম ভালো ফাংশন করবে না। সে টিম লিডার ইজ ডুইং ওয়েল, ভেরি ওয়েল, এবং কনস্ট্রাকটিভ ওয়েতে। সমালোচনা যাই থাকুক না কেন, এটা আমি মনে করি আসলে এই 5 মাসে যারা সরকারের সমালোচনা করছেন, তারা হিংসা থেকে, তারা বিদ্বেষ থেকে, তারা অবিবেচনা থেকে। কারণ 5 মাসের সরকারকে আপনি কি সমালোচনা করবেন? 5-5.5 মাসের সরকারকে আপনি সচিবালয় ঘেরাও করতে যাচ্ছেন, এগুলো আমি কোনোভাবেই কোনো মানুষ সমর্থন করবে আমার মনে হয় না। আপনাদের পে স্কেল আপনারা তো শুনেছেন, মানে একটু টাইমটা দেখতে যে জবান আমাদের, যেহেতু আপনাদের পে স্কেল নিয়ে আমাদের অর্থমন্ত্রী সংসদে বক্তব্য দিয়েছেন, এটা তো প্রধানমন্ত্রীর সম্মতি নিয়েই বক্তব্য দিয়েছেন। আশা করি যে আপনাদের পে স্কেল বাস্তবায়ন হবে একই সাথে, কারণ এটা রাষ্ট্রের দায়িত্ব। আমরা সুশাসন নিশ্চিত করতে চাইলে এখন সরকারের থেকে, আগে রাজনৈতিক অ্যাক্টিভিস্ট হিসেবে যে ধরনের বক্তব্য দিতাম, এখন সরকারের থেকে পলিসি লেভেলের থেকে আমরা তো এখানে ডিসকাস করতে পারি, ক্যাবিনেটে আলাপ তুলতে পারি, প্রশ্ন করতে পারি, কিন্তু এই পরিসরে পাবলিকলি অনেক বক্তব্য দেওয়া যায় না। সেখানে আমি বলি যেটা পে স্কেল নির্ধারণ করা হয়েছে, আশা করি সেটার বাস্তবায়ন হবে, আমরাও সেটা নিয়ে কথা বলবো। একই সাথে আমি আরো একটা কথা এই পে স্কেলের পাশাপাশি বলতে চাই, যে ধরেন আমরা যদি চাই যে আমাদের এমপি মন্ত্রীরাও দুর্নীতিমুক্ত থাকবে, তাহলে দেখেন আজকে এমপিদের বর্তমান সরকার এমপিদের আপনার করমুক্ত গাড়ি আমদানি বন্ধ করেছে, প্লট সুবিধা বন্ধ করেছে, ভালো এটা বন্ধ করেছে।
কিন্তু কিছু ক্ষেত্রে আবার এর একটা যৌক্তিকতা হচ্ছে এরকম যে ধরেন একজন এমপি, এই যে আমরা দেখি মাঝে মাঝে সাধারণ মানুষ এমপি হয়ে যায় জনগণের ভালোবাসায় জনসমর্থনে। কেউ যদি মানুষের মন জয় করতে পারে, এখনকার যে নির্বাচনের সিস্টেম, আগের মতো তো সিস্টেম নাই যে রাতে আপনার ডিসিরা ভোট করে দেবে, ইউনোরা ভোট করে দেবে, কিংবা আপনি কেন্দ্র দখল করে ভোট পিটিয়ে আপনি নেতা হয়ে যাবেন। এখন তো সেই সিস্টেম নাই, একটা ফেয়ার ইলেকশন হচ্ছে। তো যাদের জনসম্পৃক্ততা আছে, জনগণের কাছাকাছি যারা থাকে, তারা ভোটে দাঁড়ালে অনেকে হয়ে যাচ্ছে। এইবার কয়েকজন আমার মতো তরুণ আমাদের কয়েকজন এমপি হয়েছে। এখন আমার ওই রুট লেভেলের কনস্টিটুয়েন্সিতে যাওয়ার জন্য আমার একটা ভালো বাহন দরকার, কারণ রাস্তাঘাটের যে অবস্থা। তো সেই ক্ষেত্রে ভালো একটা গাড়ি যদি বাজারে কিনতে যাই, সেই সক্ষমতা তো আমার নাই। তাহলে এখন আমার তো লাইফ ঝুঁকিতে। আমি যদি একটা ছোট গাড়ি নিয়ে যাই, ওই যে ট্রাকের ড্রাইভাররা বা বাসের ড্রাইভাররা যেটা বলে প্লাস্টিক, বাই প্লাস্টিক, ডানে প্লাস্টিক, তো কোনোভাবে বাইরে দিলে তো আমি নিজে শেষ, এমপি শেষ। তো এটা আমার কথা বললাম এইখানে, আমি তো মন্ত্রী হিসেবে যাই হোক তারপরে একটা গাড়ি পাচ্ছি, কিন্তু আমি বলছি এটা এমপিদেরকেও তাহলে সরকারের 5 বছরে একটা গাড়ি প্রোভাইড করতে হবে। যতদিন সে এমপি থাকবে ততদিন সেই গাড়ি ব্যবহার করবে। সরকারি আপনার সচিবদের মতো, অন্যান্য অফিসারদের মতো। এমপি নাই, সে গাড়ি জমা দিয়ে যাবে পরিবহন পুলে, কিন্তু একটা গাড়ি থাকা দরকার। একই সাথে এমপি মন্ত্রীদের জন্য এখন এমপির যদি আপনার বেতন তো বেসিক 55,000 টাকা বোধ হয়, এবং সর্বসাকুল্যে 1,70,000 মতো সামথিং পায়। মন্ত্রীর 1,05,000 টাকা, প্রতিমন্ত্রী 92,000 টাকা। প্রকৃত অর্থে এখন ধরেন মানুষের ডিমান্ড কি, যে সে তো মন্ত্রী বা প্রতিমন্ত্রী, এলাকায় গেলে অমুকের এই চিকিৎসার জন্য সহায়তা প্রয়োজন, অমুকের বিয়েতে আপনার মেয়ে বিয়ে দেবে, সেখানে একটু সহযোগিতা প্রয়োজন, যুব সমাজ, তরুণ সমাজ আসে, তারা একটা খেলা সারছে, তাদের একটা পুরস্কার মোটরসাইকেল এমপি সাহেব দেন। এখন এই যে চাপ, এইটা এমপি সাহেব কোথা থেকে দেবে? এইটা দেওয়ার জন্য যাদের টাকা পয়সা আছে, জমিদার ছাড়া বাকিদের পক্ষে সম্ভব না। এইটা দিতে হইলে তাহলে 900 এইখানে তো ওইখানে, ওইখানে তো ওইখানে করা লাগবে। সেই কারণে আমরা মনে করি যে ওই বলছি মালয়েশিয়া এবং এই সিঙ্গাপুরের উদাহরণ দিয়ে, তাহলে এখানেও এমপি মন্ত্রীদের আমি মনে করি এটা আমার জন্য না। আমি এখন এমপি প্রতিমন্ত্রী আছি, পরের টার্মে তো নাও থাকতে পারি। মন্ত্রীদের জন্য ন্যূনতম 10 লাখ টাকা তাদের বেতন হওয়া উচিত, এমপিদের 5 লাখ টাকা বেতন হওয়া উচিত। এই যে এই কারণে বললাম যে বিরোধী দলের অনেকে বললে, বা আবার আমরা বলে অনেক পলিটিক্স হতে পারে যে সে এমপি তার বেতন বাড়াই নিতে না। আমরা এই রাষ্ট্র ব্যবস্থার ভেতর থেকে, এখানে তাসলিমা আপা আছেন, অনেকদিন ধরে শ্রমিক আন্দোলন করেন, কাজেই শ্রমিকের দুঃখ দুর্দশা বুঝেন। শ্রম সংস্কার কমিশনে ছিলেন, আমি শুরু থেকে শ্রমের দায়িত্ব এবং প্রবাসী কল্যাণের দায়িত্ব পাওয়ার পর থেকেই তারা আমাকে বলেছে, ভাই আপনি আমাদের লোক, রাস্তার লোক, আন্দোলন সংগ্রাম করেছি, এই শ্রম আইন পরিপূর্ণভাবে কিন্তু বাস্তবায়ন করতে হবে। তার যে যেই লাইনে কাজ করেছে তার ওই চিন্তা ভাবনা যে না, এটাকে কিভাবে আমি বাস্তবায়ন করতে পারি। তো আমরা তো অল্প সময়ের রাজনীতি হলেও এই রাষ্ট্রের ভেতর থেকে অনেক কিছু দেখেছি। তো আমরা চাই যে আজকে বাংলাদেশ এই জুলাই গণ অভ্যুত্থানের যে ছাত্র যুবক তরুণরা তাদের প্রাণ দিয়ে, তাদের অঙ্গহানি করে যে নতুন বাংলাদেশ আমাদের দিয়েছে, আপনারা দেখেন ভিডিওগুলো, যদি আপনি 10 মিনিট কোনো ভিডিও দেখেন, কোনো মানুষ স্থির থাকতে পারে না। কিভাবে একটা নিরীহ নিরস্ত্র মানুষ দাঁড়িয়েছে এইভাবে, যে সারেন্ডার করা যেটা বলে লাইক যুদ্ধক্ষেত্রে, সেখানে গুলি চালিয়ে একবারে মানে গান পয়েন্টে যেটা বলে গুলি হত্যা করেছে। হেলিকপ্টার থেকে স্নাইপার রাইফেল দিয়ে, এমনকি সবচেয়ে কষ্টের কথা 5ই আগস্টের, আমরা বিজয়ের কথা বললেও এই 5ই আগস্টও কিন্তু অনেক মানুষ নিহত হয়েছে। তো এই বাংলাদেশের রক্তের দাগ এখনো শুকায় নাই রাজপথ থেকে। এখনো এই আহত পঙ্গুত্ব বরণকারী আমাদের এই যুবক তরুণ ছাত্ররা তাদের ক্ষত বয়ে বেড়াচ্ছে। বাবা মা এখনো কোনো অনুষ্ঠানে আসলে কেউ কান্না করে অজ্ঞান হয়ে যায়, কেউ কান্না করতে করতে বক্তব্য দিতে পারে না। আর সেই সময় আমরা দেখি যে সেই ফ্যাসিস্ট এবং সেই মাফিয়া গোষ্ঠী যারা এই বাংলাদেশকে নরকে পরিণত করে এই জাহান্নাম আমাদেরকে দেখিয়েছিল, তারা বলে যে তারা রাজনীতিতে ফিরবে, দেশে আসবে। আমি একটা রাজনৈতিক শুধু মানে নেতা হিসেবে নয়, এই দেশের নাগরিক হিসেবে বলি, আমরা যে সরকারে আছি এই সরকার পারফর্ম ভালো না করলে সামনে অন্য সরকার আসবে, কিন্তু এই আওয়ামী মাফিয়া গোষ্ঠীর প্রশ্নে আমাদেরকে এক এবং অভিন্ন থাকতে হবে, আমাদেরকে আপোষহীন থাকতে হবে। সেক্ষেত্রে আমি বিশেষ করে সরকারি আপনাদের এই প্রোগ্রামে আসার আরেকটা কারণ আছে আমার। আমি যেটা মনে করি যে এই সরকার আমাদের দুষ্ট প্রতিবেশী রাষ্ট্র বিদেশি অপশক্তির ইন্ধনে সহায়তায় চেষ্টা করবে সিভিল কু, মিলিটারি কু করার জন্য। আপনারা দেখেছেন যে ওই 96-এ জনতার মঞ্চ গঠনের মধ্যে দিয়ে সে সময় সচিবালয়কে অচল করে দেওয়া হয়েছিল। কাজী আপনাদেরকেও বিভিন্ন ভাবে মিসগাইড করার জন্য, বিভিন্ন মিশন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অনেকে আসতে পারে, সেই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। আজকে আমি যেটা বলেছি যে আমরা গভর্নমেন্টের সাথে এখন আছি, এই গভর্নমেন্ট ফাংশন না করলে ইলেকশনের মধ্যে দিয়ে আরেকটা গভর্নমেন্ট আসবে, কিন্তু যেই পতিত স্বৈরাচারী শক্তি যারা এইভাবে মানুষকে হত্যা করে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা এই যে লুটপাট করে দেশের বাইরে পাচার করে পাঠিয়ে দিয়েছে, বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলোকে, আপনারা জানেন যে ব্যাংক এখন অনেক ব্যাংকের প্রতি মানুষ আস্থা পায় না, টাকা রাখতে চায় না, ইভেন ভালো ব্যাংকের প্রতি এখন মানুষের সন্দেহ জন্মাচ্ছে। কারণ এই চিত্রটা তারা গত, বিশেষ করে ব্যাংকিং খাতের এই ভঙ্গুরতা, এই লুটপাট, মানুষ তার টাকা জমিয়েছে, এখন সে চিকিৎসা করাতে যাবে, টাকা পায় না, তার শেষ বয়সে সে একটু ভালো থাকবে, টাকাও ধরতে পারছে না এই দুর্বল ব্যাংকগুলোতে। এই অবস্থায় দেশকে নিয়ে গেছে
এই মাফিয়া গোষ্ঠী যদি আবার কোনোভাবে ফিরে আসতে পারে, এই বাংলাদেশকে কি বানাবে? আপনারা একটা চিন্তা করতে পারেন যে এই মানুষ ক্ষমতায় থাকার জন্য এইভাবে আপনার এক মাসে এই 50,000 মানুষকে পঙ্গু করতে পারে, 1,500 মানুষকে হত্যা করতে পারে, এবং সবচেয়ে নির্মম এবং আমাদের সামনে উজ্জ্বলমান জল জল করছে সত্যটা হচ্ছে এই রকমের একটা নিকৃষ্ট গণহত্যাকারী খুনিকে আশ্রয় দিয়েছে আমাদের বন্ধু দাবি করা আমাদের প্রতিবেশী দেশ। শুধু আশ্রয় দেয়নি, তারা আশ্রয় দিয়েছে ওকে, ওইখানে সে নিরিবিলে থাকুক, সে বেঁচে আছে, বেঁচে থাকুক, কিন্তু তাকে দিয়ে উস্কানি দেওয়াচ্ছে, সংবাদ সম্মেলন আয়োজন করায়, ভিডিও কলে অডিও কলে কথা বলার সুযোগ করে দেয়, এবং এইটাতে একটা নিউজ করে তার এই মাফিয়া চক্রকে একটু চাঙ্গা করার চেষ্টা করতেছে যে আপা আসবে, বাংলাদেশ আবার তারা ক্ষমতা আসবে। এইখানে যেন আমরা আপোষহীন থাকি। আমি সর্বশেষ এটা বলে, এবং এই সংগঠনের আমাকে আজকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত করার জন্য আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমার ফ্যামিলি ইস্যু হচ্ছে, আমার বাচ্চা আসলে হসপিটালে ভর্তি 3 দিন ধরে, একটু জ্বর এবং একটু ইনফেকশন হয়েছে, তো এই কারণে আসলে একটু ইয়ার মধ্যে যে কারণে টাইমলি আসতে পারিনি, আমি দুঃখ প্রকাশ করছি। আপনাদের কল্যাণ এবং মঙ্গল কামনা করি, এবং আমি আমার কিছু ক্যারেক্টার আছে, আমার কিছু বৈশিষ্ট্য আছে, আমি সাদাকে সাদা কালোকে কালো আমি বলবো, আমি যেটা ধারণ করি, আমি যেটা ওন করি সেই বিষয়ে আমি কথা বলবো। আমি বৈষম্যের বিরুদ্ধে, আমি অন্যায়ের বিরুদ্ধে। আজকে সরকারি কর্মকর্তা হোক কর্মচারী হোক, আমি একটা সমতা চাই, আমি একটা ন্যায্যতা চাই। সুতরাং আজকের এই কর্মচারীরা যে বিষয়গুলো দাবি করছে, এটা সরকারের প্রতিমন্ত্রী হিসেবে না, আমি ব্যক্তি হিসেবে, রাজনৈতিক একজন কর্মী হিসেবে আমি মনে করি এটা যৌক্তিক, এবং এটা আদায় হবে। আপনাদেরকে আমি বলবো প্রেশার এন্ড বার্গেন, কোন দাবি আদায় করতে হলে প্রেশার এন্ড বার্গেন পলিসিতে যাবেন। আপনারা সরকারি কর্মচারী, এখন আইনের একটা শৃঙ্খলা আছে, আপনারা মন্ত্রীদের সাথে দেখা করবেন, মন্ত্রীদেরকে স্মারকলিপি দেবেন, জানাবেন, প্রয়োজনে আপনাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও আপনারা প্রধানমন্ত্রী সবাইকে, এই যে স্কুলের ছাত্র থেকে শুরু করে একেবারেই সাধারণ মানুষ আন্দোলনে যাদের একটা আইকনিক ছবি বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা গেছে, প্রধানমন্ত্রী চোখে বলে ডেকে কথা বলতেছেন, তো আপনারাও প্রয়োজনে কথা বলবেন। কিন্তু আমার কথা হচ্ছে কারো উস্কানিতে পা দেওয়া যাবে না। গতকালকে যে সচিবালয় আমরা যে চিত্র দেখেছি, আপনারা বিশ্বাস করি এটা দেখে আমি একটু আতঙ্কিত হয়েছি, ওই কারণে যে আমরা নিজের পায়ে নিজে কুড়াল মারার ব্যবস্থা করতেছি না। কারণ এখন কি আপনারা বলেন, এটা 6 মাসের সরকারকে সচিবালয়ে ঘেরাও করার মতো পরিস্থিতি আসলে তৈরি হয়েছে। আমাদের রাজনৈতিক বন্ধুরা আশা করি তাদের বোধোদয় হবে, শুভ বুদ্ধির উদয় হবে, কারণ এই সরকার যদি বিপদে পড়ে গোটা দেশ বিপদে পড়বে। যারা সচিবালয়ে ঘেরাও করতে গেছে তারাই সবচেয়ে বেশি বিপদে পড়বে। এখন আর পিছনে যাওয়ার রাস্তাই নেই, পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা। কিছুই চেঞ্জ হয় না এই দেশে। কেন হয় না জানেন? আমাদের পকেটে 2 টাকা আসলে একটু চেহারাটাকে চিনে আমাদের চলার ভঙ্গি চেঞ্জ হয়ে যায়। আমার কলার টলার বডি শডি দেখাই, তারপর চলি। বাঙালির ধ্বংসের কারণে এগুলো, যা কিছু বলছি এতক্ষণ এগুলোই ধ্বংসের কারণ। যতদিন পর্যন্ত কাঁচামাল ঠিক না হবে, বাংলাদেশে তো বাস দিয়ে হাসপাতাল হয়েছিল, হাসপাতাল, ওটার নাম হাসপাতাল। তো এইরকম বাংলাদেশের জনগণ যতদিন পর্যন্ত ভদ্র না হবে, ততদিন পর্যন্ত এরা বই পড়েই থাকবে। নজরুল থেকে, তারপর হাবিলদার রাজবাড়ি থেকে, এরপর এই যে 90-এর এরা, তারপর শাপলা, তারপর এই যে জুলাই, দফায় দফায় সবাই হারাই গেছে। আপনারা হারাই ফেলছেন বাংলাদেশের এই ধরনের মানুষগুলোকে, আপনারা হারাই ফেলছেন যারা আপনাদেরকে স্বাধীনতা দিতে চেয়েছিল। আমি তো বলতেছি যদি বিএনপি সরকার টিকে যায়, আগামীবার কিসের জামাত আর কিসের এনসিপি, আওয়ামী লীগই থাকবে বিরোধী পক্ষ, আর আমরা সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর বাংলাদেশ গেলে ছুঁড়ে আরো অবস্থা খারাপ হবে। তবে এই সব হতাশার ভিতরেও আমি ওই এক কথার উপরে এখনো আমল করি যে শেষ জামানায় এমন একদল বের হবে যাদেরকে কেউ থামাতে পারবে না, আর আমি ওদের জন্য দোয়া করি। আমি চাই আমার বংশধররা এক শ্রেণীতে সামিল হোক। হয়তো আল্লাহ ওই এক শ্রেণী তৈরির যে পন্থা, ওটাতেই আমাদেরকে হাঁটাচ্ছে। সবাই নিজের জায়গা থেকে ভদ্র হতে হবে, ইমানদার হতে হবে। বিএনপিরা, তারপর আরো কে কে যেন আমার বাড়িতে আমার আব্বাকে এসে বলছিল, প্রথমে বলছিল যে স্যার ওরে আমরা একটু সম্মাননা দিতে চাই। তো আব্বা আমার মতো একটু ঘাটতারা টাইপ মানুষ, সরি আমি আব্বার মতো ঘাটতারা টাইপ মানুষ। আব্বা দৌড়ানি দিচ্ছে, শেষে আমারে ধরছে। আমি বললাম যে আপনি এ কথাই একবার বলে ফেলছেন, আর বললেন না। ও মা, এর এক সপ্তাহ চাইতে না চাইতে এরা আমার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিচ্ছে এলাকায়।
এ হচ্ছে বাংলাদেশের অবস্থা। বাংলাদেশের জনগণকে যদি আপনি 5 টাকা মাগনা দেন, আর এটা তো ওই জাতি যে রাস্তায় কারো 500 টাকা পড়ে গেছে, এর আগে একবারে তাকাবে, একবারে ভাবে তাকাবে, এরপর পায়ের নিচে টাকাটা লুকাই তারপর নিয়ে হেঁটে চলে যাবে। এই জাতি আবার ভদ্র, আর এই জাতি আবার স্বাধীন জীবনও হবে না। নিজেদেরকে ভালো না করলে, নিজেদের লোককে সংযত না করলে কখনোই আপনারা স্বাধীনতা অনুভব করতে পারবেন না, কোনোদিনও না। আগুন দিচ্ছে, আল্লাহ সবাইকে ভালো রাখুন। আমার যাওয়ার সময় হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার প্রত্যাশা হচ্ছে এমন কেউ সরকার গঠন করবে যে বাংলাদেশের আপামর জনতার হয়ে কথা বলবে, আমাদের জন্য কাজ করবে। প্রথম একটু কষ্ট হবে, এ জাতি একটু উন্নয়ন করে তো একটু কষ্ট হবে, তবে আপনি যদি একবার বিশ্বাস দিতে পারেন যে আপনি এদের জন্য আসছেন, আর নড়বে না। তবে আমি এনসিপির মধ্যে কিছু কিছু ব্যক্তিকে খুব পছন্দ করি, যেমন আমাদের নাসির ভাই কেন জানি বলে ফেলে, যদি উনি বেঁচে থাকে, ওনাকে বাঁচায় রাখে, তাহলে হয়তো এনসিপি, নাহিদ ভাই যদি বাঁচায় রাখে তাহলে হয়তো এনসিপি ভবিষ্যতে কিছু একটা পরিবর্তন রাষ্ট্রে আনতে পারে। আর বিরোধী পক্ষ রাখবে আমাদের জামাতকে, বিএনপিকে আমি চাই না, এটা আমার প্রত্যাশা। আমি চাই না বিএনপিকে। একটা ভ্যালিড পয়েন্টে আমাকে দেখাতে পারে না গত 6 মাসে যে আমি এদেরকে চাইবো। আমি এত কম চাকরি করি, আমি কিভাবে এই যে 70 টাকা দিয়ে 250 গ্রাম কাঁচা মাছ খাই বলুন? আমার তো টাকা নাই, আমি তো দুর্নীতি করি নাই রাষ্ট্রে, আমার কোনো ঋণ খেলাপি নাই, আমার কোনো মন্ত্রিত্ব নাই, কোনো গতি নাই, আমি 600 টাকার বোরখা পরে এখনো জীবন কাটাই। তাহলে আমার জন্য কি কাঁচামরিচের দাম কি 20 টাকা করতে পারছে? করবে কখনো? ফ্যামিলি কার্ড দিচ্ছেন, কালকে দিচ্ছেন, আপনার